তোষামত নয়, ক্ষমতাকে প্রশ্ন করা এই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানাতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রশ্নগুলো সহজ। আমি নাজমুল আশরাফ। এই অনুষ্ঠানে আমরা চলমান নানা ঘটনার তথ্য এবং বক্তব্য তুলে ধরি। অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য এবং বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি নিয়ে বিএনপি বিভিন্ন রাজনৈতিক দল এবং জোটের সাথে টানা বৈঠক করছে। আজ দলটি বৈঠক করেছে গণ অধিকার পরিষদের সাথে, গতকাল শুক্রবার বৈঠক করেছে 12 দলীয় জোট এবং এলডিপির সাথে। এই সবগুলো দলই বিএনপির এই দাবির প্রতি সমর্থন জানিয়েছে। তার মানে এই সবগুলো দল ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি করছে। এছাড়া ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি এর মধ্যে জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবিও। অন্যদিকে জামাত ইসলামী বলছে সংস্কার এবং বিচার ছাড়া নির্বাচন হলে জনগণ তা মেনে নেবে না। একই ধরনের কথা বলছে নতুন দল এনসিপি। তারা বলছে মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন দিলে সেটা গ্রহণযোগ্য হবে না। আমাদের আজকের আলোচনার বিষয়, নির্বাচন নিয়ে রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি হচ্ছে। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব শেখ রবিউল আলম এবং সাংবাদিক ও বিশ্লেষক জনাব আমিন আল রশিদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। গ্লোবাল টেলিভিশনের পাশাপাশি এই অনুষ্ঠানটি একযোগে সম্প্রচারিত হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও। জনাব শেখ রবিউল আলম, আপনাকে দিয়ে আলোচনাটি শুরু করি। সবশেষ প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে আপনাদের দাবির ব্যাপারে যেহেতু তিনি কোনো সুনির্দিষ্ট ঘোষণা দেন নাই, অঙ্গীকার করেন নাই, তাতে আপনার দলের অসন্তুষ্টির কথা আমরা শুনেছি। তখনই দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে শরিক দল যারা ফ্যাসিবাদী আন্দোলনে বিএনপির শরিক ছিল, অনেক বড় একটা জোট ছিল, তাদের সাথে আলোচনা করে পরবর্তী কর্মসূচি, সেই আলোচনার ধারাবাহিকতা চলছে এবং যাদের সাথে এই পর্যন্ত বৈঠক করেছেন সবাই এই দাবির প্রতি সমর্থন জানিয়েছে। তার মানে আরও অনেক দল যখন বিএনপির এই দাবির প্রতি সমর্থন দেবে এবং কিছু দল আছে অন্য পক্ষে আছে, তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় না। দুটি দলের কথা বললাম, জামাত ইসলাম এবং এনসিপি। এভাবে অনেকগুলো দলের সমর্থন আদায় করলে কি সরকার সেটি মেনে নেবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ প্রিয় সহালোচক এবং এই মুহূর্তে গ্লোবাল টিভির সাথে যারা যুক্ত আছেন। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক, এটা জনগণের দাবি। তার কারণ হচ্ছে ডিসেম্বর পর্যন্ত যদি আপনি দেখেন প্রায় 17 মাস অতিবাহিত হচ্ছে। হ্যাঁ, নির্বাচনের আগে কিছু মৌলিক সংস্কারের প্রয়োজন আছে, শাসনতন্ত্রে কিছু সংস্কারের প্রয়োজন আছে, শাসন কাঠামোতে কিছু সংস্কারের প্রয়োজন আছে, নির্বাচন কমিশনেও কিছু সংস্কারের প্রয়োজন আছে। এটা তো প্রতিষ্ঠিত, প্রমাণিত। কারণ ফ্যাসিবাদী সরকার গত 17 বছর ক্ষমতায় থাকতে গিয়ে সংবিধানের বেশ কিছু জায়গায় নিজেদের ক্ষমতা থাকার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল সংশোধন করে। সেই জায়গাগুলি পরিবর্তন করার প্রয়োজন আছে, সংস্কার করার প্রয়োজন আছে। সব দল একমত, বিএনপিও একমত। এবং এই সংস্কারগুলি করবার জন্য ডিসেম্বর পর্যন্তই যথেষ্ট সময়, যার ফলে একটা গ্রহণযোগ্য নির্বাচন করবার জন্য যে সমস্ত প্রয়োজনীয় সংস্কার বলেন, মৌলিক সংস্কার বলেন, যাই বলেন না কেন, যে নামেই বলেন না কেন, সেটা করে নির্বাচন করতে কোনো অসুবিধা আছে বলে আমার কাছে মনে হয় না। জনগণতা বিশ্বাস করে না। রাজনৈতিক দলগুলি নির্বাচন চাইবে, এটাই যৌক্তিক, এটাই ন্যায্য। দ্বিতীয়ত কথাটা হচ্ছে রাষ্ট্রে একটি নির্বাচিত সরকার থাকা বাঞ্ছনীয়, বাধ্যতামূলক নির্বাচিত সরকার থাকা। হ্যাঁ, কখনো কখনো তার ব্যত্যয় ঘটে, যেমন গণ অভ্যুত্থানের ফলে এই ব্যত্যয় অনেক সময় হয়, অনেক দেশে হয়। আবার ধরুন সামরিক অভ্যুত্থানের ফলেও অনেক দেশে অনেক সময় হয়েছে, অথবা জাতীয় কোনো ক্রাইসিসের কারণেও অনেক সময় অনেক দেশে হয়েছে। সে সময় একটা অন্তর্বর্তীকালীন সরকার থাকে, কিন্তু সেই সরকার শুধুমাত্র রুটিন ওয়ার্ক করে। একটা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের একটা সরকার প্রতিষ্ঠিত করার তার মূল দায়িত্ব থাকে, তাই তো? জি। এখন ধরেন এই যে একটা জনগণ কর্তৃক নির্বাচিত সরকার রাষ্ট্রে থাকবে না, এটা কাম্য না। আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজই হচ্ছে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করা। সেজন্য 17 মাসের মতো সময় পাচ্ছি আমরা। যদি আগস্ট থেকে ধরেন বা অন্তর্বর্তীকালীন সরকারের শপথের দিন থেকে বলেন আর ডিসেম্বর পর্যন্ত বলেন, তো ইতিমধ্যে সরকার কিন্তু কিছু সংস্কার কমিশন করেছে, তাদের প্রস্তাবনা পেয়েছে, রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা করেছে। অধিকাংশ সংস্কার কমিশনের প্রস্তাবনার সাথে রাজনৈতিক দল একত্রতা প্রকাশ করে। আমরা সংস্কার নিয়ে পরে আলোচনা করব। এই যে সমর্থন আদায় করছেন আপনারা, তার মধ্য দিয়ে কি দাবি আদায় সম্ভব? আমার প্রশ্ন ছিল। আমরা এখন দাবির ওই জায়গায় যাচ্ছি না। আমরা মনে করছি অন্যান্য রাজনৈতিক দলও নিশ্চয়ই প্রয়োজনীয় সংস্কার ডিসেম্বরের মধ্যে করে নির্বাচন হোক সেটা চায়, সেই সম্মতি প্রকাশ করছি।
আরেকটা কথা আপনি বলেছিলেন যে বলয় তৈরি হচ্ছে কিনা, মেরুকরণ তৈরি করছে কিনা। আমি এখনো মেরুকরণ হিসেবে দেখছি না। আমি দেখছি অন্য দুই একটি রাজনৈতিক দলের তাদের ভিন্নতা আছে। এই ডিসেম্বরে নির্বাচনটা যাতে হয় সেক্ষেত্রে সময়ের ব্যাপারে হয়তো ভিন্নতা আছে। সেটা তাদের রাজনৈতিক ধরেন অযোগ্যতা হতে পারে, অথবা রাজনীতি তার একটু গুছিয়ে নেওয়ার কৌশল হতে পারে। চাওয়া দোষের কিছু না, গণতন্ত্রের একটা সৌন্দর্যের অংশ। কিন্তু ডিসেম্বরে নির্বাচনটা প্রয়োজন একান্তই যে নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া বা সরকার ছাড়া রাষ্ট্র পরিচালনা কাম্য নয়। এটা রাষ্ট্রের একটা, সরকার কাকে বলে আপনি যদি এই কথা বলেন, তো সরকার কি? সরকারের সংজ্ঞাটাই হচ্ছে জনগণ কর্তৃক নির্বাচিত একটা নির্দিষ্ট মেয়াদে রাষ্ট্র পরিচালনার কর্তৃপক্ষ। নিশ্চয়ই। তো এটাকে আপনি যদি ওই সংজ্ঞাতে ফেলতে যান তো এটা তো সরকার না। যার জন্য কিন্তু আমরা বলছি অন্তর্বর্তীকালীন সরকার, একটা শব্দ যুক্ত করতে হচ্ছে। তো সেটি রাষ্ট্রে বেশি দীর্ঘদিন কাম্য না। আমরা একটি বড় রাজনৈতিক দল, জনপ্রিয় রাজনৈতিক দল, ভোটের ভিত্তিতে সরকার চাওয়া খুবই ন্যায্য, এবং জনগণের প্রত্যক্ষ ভোটে স্বচ্ছ গ্রহণযোগ্য ভোটে জনপ্রতিনিধি হবে, সরকার হবে, সেই সরকার জনগণের কাছে দায়বদ্ধ থেকে রাষ্ট্র পরিচালনা করবে, এটাই ন্যায্য। আর রাজনৈতিক তো কোনো দল নিশ্চয়ই দ্বিমত করে না, শুধু সময়টা নিয়ে যে দ্বিমতটা আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকার বিশেষ পরিস্থিতিতে এসেছে, অভ্যুত্থানের প্রেক্ষিতে এসেছে, এই সরকারের কোনো সময়সীমা বেঁধে দেওয়া নাই, যে কারণে তারা অনেক কাজ করছে এবং অনেকখানি সময় নিচ্ছে। সেটা তো আপনি নির্দিষ্ট করে দেন নাই না। অন্তর্বর্তীকালীন সরকারের সময় নির্দিষ্ট সাধারণত হয় না, তাদের কিছু রুটিন কাজ থাকে, দ্রুততম সময় নির্বাচন করার দায়িত্ব। যেহেতু সবার সম্মতিতে এসেছে, কতদিন থাকবে, কিভাবে থাকবে, কখন নির্বাচন হবে সেটা সর্বসম্মতি হওয়ার কথা। কিন্তু আমি যে শুরুতে বললাম যে এক ধরনের আমরা রাজনৈতিক মেরুকরণ দেখছি, দুটো পক্ষ হয়ে যাচ্ছে, অত ছোট বড়, তাতে করে ঐক্যমত্যের সুযোগ আছে কিনা? আমি মেরুকরণ দেখছি না, আমি দ্বিমত দেখছি। কিন্তু আমার বিশ্বাস, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস, যে সংস্কার নিয়ে, মৌলিক সংস্কার বা প্রয়োজনীয় সংস্কার, যেটা একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করার জন্য প্রয়োজন, সেটি ইতিমধ্যে যে গতি পেয়েছে তার মধ্যে আমি বিশ্বাস করি ডিসেম্বরের মধ্যেই সেটা সম্পন্ন করে। এখন সংস্কার আপনি কীভাবে করবেন? কিছু তো অর্ডিন্যান্স জারি করে করতে হবে, আর কিছু সংস্কারের জন্য পার্লামেন্ট অবধারিত লাগবেই, এছাড়া কেউ সংস্কার করতে পারবে না। তো সেগুলি ডিসেম্বরের মধ্যে করে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। তাহলে যে দুটি দল বলছে যে বিচার এবং সংস্কার শেষ না করে নির্বাচন না, সেই দুটি দল কেন বলছে তারা বলতে পারবে, কিন্তু তাদের এই বলার সাথে জনগণের কোনো সমর্থন নেই, সেটি বলার সাথে রাষ্ট্র ব্যবস্থাপনার ও কোনো সম্পর্ক নেই, সেটা রাষ্ট্রের জন্য কল্যাণ না, সেটা মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে, জন অসন্তোষ তৈরি করে, এবং এভাবে বললে ভুল হবে না, রাষ্ট্র সরকারহীনভাবে থাকে। তার মানে জনমত কতখানি কোন অবস্থানের পক্ষে সেটির জন্য আপনারা বিভিন্ন দলের সমর্থন নিচ্ছেন? জনমত এবং এই যে একটা নির্বাচন যে ডিসেম্বরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়, রাষ্ট্রে যখন জনগণ কর্তৃক নির্বাচিত সরকার থাকে না, সেখানে অসন্তোষ থাকে, রাষ্ট্র ব্যবস্থাপনার জবাবদিহি থাকে না, তারপর জনগণের অংশগ্রহণ থাকে না। রাষ্ট্র ব্যবস্থাপনায় কিন্তু জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ থাকা দরকার, এবং তার জন্য নির্বাচন। জনগণের প্রতিনিধি জনগণকে প্রতিনিধিত্ব করে রাষ্ট্রে এবং সরকারে, সেই অবস্থা কাম্য না। হ্যাঁ, আমাদের একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদের যোগ্যতা আছে, তাদের নিরপেক্ষতা আছে, আমি বলবো তাদের খ্যাতি আছে, কিন্তু খ্যাতি মানেই রাষ্ট্র ব্যবস্থাপনা নয়। রাষ্ট্র ব্যবস্থাপনা একটা দায়বদ্ধতা, এবং এটা একটা জনবান্ধব, জনকল্যাণ, জনসমৃদ্ধির কাজ, সেটি স্বাভাবিক জনগণের ম্যান্ডেটের প্রয়োজন, যেটা এই সরকারের নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে নির্বাচনটি প্রয়োজনীয় সংস্কার করে আপনি ডিসেম্বরের মধ্যে করতে সক্ষম বা সম্ভব, সেটি নিয়ে কালেক্ষেপণ রাজনীতি স্টান্টবাজি, সেটা চলতে পারে না। আপনার দল এবং অন্যান্য সহযোগী দল যারা সমর্থন দিচ্ছে তারা এটা মনে করছে, যারা মনে করছে না তাদের একটা যুক্তি আছে। আমি ফিরবো আপনার কাছে, জনাব আমিন আল রশিদ। একটা জিনিস আপনি খেয়াল করেছেন, গত দুদিনে প্রধান উপদেষ্টার যেই বক্তব্যটি অনেকদিন আমরা শুনে আসছি, যে 25শে ডিসেম্বরের মধ্যে, আমি আবারও বলছি 25শে ডিসেম্বরের মধ্যে অথবা 26শে জানুয়ারির মধ্যে, মানে আপনি যখন বলছেন 25শে ডিসেম্বরের মধ্যে, ডিসেম্বরের আগেও হতে পারে, যে কোনো সময়। গতকাল প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে বাসস, বাংলাদেশ সংবাদ সংস্থা, সরকারি কর্তৃপক্ষ যেই খবরটি দিয়েছে যে ডিসেম্বর থেকে জুন, ডিসেম্বরের মধ্যে অথবা জুনের মধ্যে এবং ডিসেম্বর থেকে জুনের মধ্যে অর্থগত পার্থক্য আছে। এটা কি মানে পেছানোর একটা কৌশল কিনা? এখানে অনেকগুলো পয়েন্ট, আমি একটু
একটু যদি আপনি সময় দেন, জি। বিএনপি এখন স্ট্রিক হচ্ছে ডিসেম্বরে। আপনি খেয়াল করবেন যে আগস্টের পরে অর্থাৎ অভ্যুত্থানের পরে বিএনপি ডিসেম্বরে এবং ডিসেম্বরের মধ্যে এখানেও পার্থক্য আছে। আছে এবং বিএনপি শুরুর দিকে বলছিল আগস্টেই নির্বাচন, মানে এই বছরের আগস্ট, এবং সম্ভব বলেছে। সম্ভব, এবং সম্ভবত যদি ভুল না করে থেকে রুহুল কবির রিজভী বলেছিলেন যে 5ই আগস্টে নির্বাচনটা দেন, যাতে করে এটি একটা ঐতিহাসিক দিন হয়ে থাকে। তারা সেই জায়গা থেকে সরে গিয়ে এখন এসছেন ডিসেম্বরে। আবার তাদের যে একসময়ের প্রধান মিত্র জামাত, তারা কিন্তু লাস্ট যেদিন সংলাপ হলো প্রধান উপদেষ্টার সঙ্গে, তাদের কথায় মনে হচ্ছিল যে জামাত আর বিএনপির সুর বোধহয় এক হয়ে গেল। আমরা পরের দিন দেখলাম যে না, জামাত সেই জায়গা থেকে সরে এসছে, জামাতের সুরটা এখন অনেকটা মিলে যাচ্ছে আবার এনসিপির সঙ্গে। এবং আপনি যে কয়টি পলিটিক্যাল পার্টির রেফারেন্স দিলেন যাদের সঙ্গে বিএনপি ধারাবাহিক সংলাপ করছে জোট ভারী করবার জন্য আপনার ভাষায়, আমি একটু প্রশ্ন করি এইভাবে যে বাংলাদেশের রাজনীতিতে বেসিক্যালি ফ্যাক্টর কারা? এই যতগুলো দল বলেন, গণ অধিকার পরিষদ বলেন, সিপিবি বলেন, বাংলাদেশের রাজনীতিতে বিএনপি, জামাত, আওয়ামী লীগকে আপনি যদি এখন বাদও দেন, তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমনাই পীরের পার্টি এবং এনসিপি, আগামী নির্বাচনে মূলত ফ্যাক্টর হবে 4টি দল। এখন আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করেন, তার যদি নিবন্ধন বাতিল না হয়, কোনো না কোনো ফর্মে যদি ভোটে নাও যায়, কিন্তু পলিটিক্যাল পার্টি হিসেবে সে যদি এক্সিস্ট করে, তাহলে আগামী নির্বাচনে আওয়ামী লীগের রোল কী হবে আমরা কিন্তু এখনও জানি না। ফলে এই ছোট ছোট দলকে নিয়ে আওয়ামী লীগ, বিএনপি যদি এখন মনে করে দল ভারী করবে, এইটা খুব বেশি সরকারের উপর চাপ ফেলবে এটা আমার মনে হয় না। বরং বিএনপি যদি শেষ পর্যন্ত এনসিপির সঙ্গে একটা প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে নেগোসিয়েশনে আসতে না পারে, এটা আমার ধারণা থেকে বলছি আমি, অথবা জামাতের সঙ্গে তার যদি যে দূরত্বটা, এনসিপির প্রতি সরকারের সমর্থনের কারণে আমরা অবশ্যই বড় শক্তি মনে করি, বড় কিন্তু শক্তি মনে এনসিপি করছি। রাজনৈতিক দল হিসেবে কতটুকু রাজনৈতিক দল হিসেবে শক্তিশালী হওয়ার তো আমরা এখনো সময় দিইনি। সে ফেব্রুয়ারি 28 তারিখে কেবল জন্ম হলো তার, কিন্তু এই দলটি নানা কারণেই শক্তিশালী হয়ে উঠবে, যেটা আমরা ধারণা করতে পারি এই কারণে যে এই যে সরকারটি এখন দায়িত্বে আছে, এই দলটি এসছে কিন্তু সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে। এই অভ্যুত্থানে যারা নেতৃত্বে ছিলেন তাদের দল হচ্ছে এটা। ফলে বিশ্বাস করা হয়, অনেকেই মনে করেন যে এই দলটিতে তরুণদের একটা বিরাট সমর্থন আছে এবং থাকবে, এবং সরকারের সমর্থন এই দলের প্রতি আছে, এটা প্রকাশ্য, এটা এখন লুকোচুরির কিছু না। কিন্তু অভ্যন্তরকারী সব শক্তি তো আর এখন একসাথে নেই। সব শক্তি একসাথে নাই, কিন্তু ফ্রন্ট লাইনে তো এনসিপির এরাই ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারপরে নাগরিক এমনকি কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্লাস ছাত্র জনতা যে বলা হয়, সেই শক্তিও তো তাদের সাথে নাই এখন। অনেকে নাই, তাদের মধ্যে ফ্র্যাকশন হয়েছে এবং জাতীয় নাগরিক পার্টির মধ্যে ফ্র্যাকশন হচ্ছে। তারপরে আমি মনে করি যে এনসিপি একটা ফ্যাক্টর আগামী ইলেকশনে রোল ফ্যাক্টর হবে। ফলে জামায়াতের সঙ্গে বিএনপির যে দূরত্ব যদি না কমে এবং এনসিপির সঙ্গে বিএনপির যদি কোনো না কোনোভাবে এক ধরনের সমঝোতা না হয়, তাহলে এনসিপি যদি যতক্ষণ পর্যন্ত বাগড়া দিবে ততক্ষণ পর্যন্ত ইলেকশনের ডেট সরকার ঘোষণা করবে বলে আমার এটা মনে হয় না। তার মানে এনসিপির অবস্থানটাকে সরকার অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে, দেবে, এটা তো আমার মনেই হয়। এবং এটা তো মানে এটা নিয়ে দ্বিমত করার সুযোগ নেই। সরকার হয়তো স্বীকার করবে না, এনসিপিও স্বীকার করবে না। এনসিপিকে কিংস পার্টি বললে তারা মাইন্ড করে, তারা তখন বিএনপি রেফার করে যে বিএনপি তো কিংস পার্টি। কিন্তু ফ্যাক্টর হচ্ছে যে আগামী নির্বাচনে নিশ্চয়ই এনসিপি একটা বড় রোল প্লে করবে। ফলে আপনি এই যে প্রধান উপদেষ্টা যখন বলছেন ডিসেম্বর টু জুন, আবার কখনো বলছেন যে ডিসেম্বর, এই ডিসেম্বর টু জুনের মাঝখানে 6 মাস কিন্তু। এবং আমি যেটা আরও একাধিকবার বলেছি যে ডিসেম্বর পর্যন্ত কিন্তু এখন 8 মাস। এই 8 মাসে দেশে কি কি ঘটবে, পলিটিক্সের বাইরে, মিয়ানমার সীমান্তে আমরা কিন্তু জানি না। এবং আগামী ইলেকশনের আগে আপনি মোটামুটি ধারণা করতে পারি আমরা যে এই মায়ানমার, রাখাইন, রোহিঙ্গা ইস্যুতে বড় ঘটনা যদি ঘটে যায়, তখন ইলেকশনের তারিখ আরও পেছাবে। এবং বিএনপি এখন তো ডিসেম্বরে আছে, বিএনপি হয়তো তখন ওই বলবে যে না তাহলে ফেব্রুয়ারি, মানে তখন জাতীয় স্বার্থে নির্বাচনটা গৌণ হয়ে যাবে। অর্থাৎ আগামী 8 মাসে দেশে কি কি ঘটবে তার উপরে ডিপেন্ড করবে। ফলে এখন পর্যন্ত 8 মাস সময় বাকি। এবং বিএনপি যে দাবি করছে যে স্পেসিফিক রোডম্যাপ, এটি কিন্তু আমি যেটা বুঝি যে স্পেসিফিক রোডম্যাপ নির্বাচনের তারিখ ঘোষণা করা সরকারের জন্য খুব কঠিন। কারণ 8 মাস আগে আপনি কি করে বলবেন যে 25শে ডিসেম্বর নির্বাচন হবে বা অক্টোবরে হবে, নভেম্বরে হবে? নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে বিস্তারিত দিনক্ষণ সহ, কিন্তু সরকার তো একটা সময় তো বলেছে ডিসেম্বর টু জুন, কারণ সরকারের হাতে যতগুলো এজেন্ডা আছে তারা মনে করছে এই সময়টা লাগবে। এখন এইখানে হচ্ছে বিএনপির পলিটিক্যাল ম্যাচুরিটি বা তার যে শক্তি, এটা দিয়ে সে যদি দাবি আদায় করতে পারে যে ডিসেম্বরের মধ্যে কিংবা ফেব্রুয়ারির মধ্যে, অর্থাৎ আমি যেটা বলি যে ফেব্রুয়ারিটা হচ্ছে একটা ডিসেম্বরের হচ্ছে গুরুত্বপূর্ণ টাইম লাইন। কারণ আপনি খেয়াল করবেন যে সেপ্টেম্বর মাসে কিন্তু আর্মি চিফ মানে সেনাপ্রধান রয়টার্সকে বলেছিলেন যে তিনি মনে করেন বা তিনি চান যে 18 মাসের মধ্যে একটা নির্বাচন হবে, তিনি সেজন্য সরকারকে সহযোগিতা করবেন। সে 18 মাস হয় আসলে ফেব্রুয়ারিতে, আবার মধ্য ফেব্রুয়ারিতে হবে রোজা, জামাত বলছে রোজার আগে। তার মানে কিন্তু সেই অবস্থান থেকে সরে এসেছে, জামাত সরে এসেছে কিন্তু বিএনপি সরে আসেনি। ফলে
অনেক কিছু আপনাকে ওয়েট করতে হবে আগামী কয়েকটা মাসে কি ঘটে, ফলে এখনই কিন্তু এটা বলা খুব কঠিন যে ডিসেম্বর ইলেকশন হবে বা ফেব্রুয়ারিতে হবে। আবার ফেব্রুয়ারিতে ইলেকশন যদি আপনি না করতে পারেন, ফেব্রুয়ারি ফার্স্ট উইকের মধ্যে রোজা চলে আসবে, ঈদ চলে আসবে, ওয়েদার খারাপ হয়ে যাবে, জুনের মধ্যেও কিন্তু ইলেকশন আবার হবে না, তখন আমার ধারণা ইলেকশন জুনের পরে চলে যাবে, এন্ড অফ 26। জি রবিউল ভাই, এই যে এখন থেকে ডিসেম্বর মধ্যে 8 মাস সময়, আর ডিসেম্বর থেকে জুনের মাঝখানে দুটো ঈদ আছে, রোজা আছে, তারপরে আপনার এই জুন জুলাই হচ্ছে প্রাকৃতিক পরিবেশ ঠিক থাকবে না, ঝড় ঝাপটা বর্ষা ইত্যাদি হবে। তার মানে পরের 6 মাসের মধ্যে কিন্তু সময়টা খুব কম, আগের 8 মাস সেদিক থেকে অনেক বেশি সময়। তাহলে পরের সময়টি নিয়ে যাওয়া, যেটা আমি জনাব আমিনুল রাশিদকে বলছিলাম, এখন বলা হচ্ছে ডিসেম্বর থেকে জুন, মানে ডিসেম্বরের আগের জায়গাটা থাকছে না। ডিসেম্বরের মধ্যে বললে আজকে থেকে ডিসেম্বর পর্যন্ত যে কোনো সময়, আর জুনের মধ্যে বললে এখন থেকে আগামী বছর জুন পর্যন্ত। কিন্তু যখন বলা হচ্ছে ডিসেম্বর থেকে জুন, আগের 8 মাস কি খেয়ে দিচ্ছে? না, আমার ধারণা হচ্ছে যে আগের 8 মাস তারা প্রস্তুতি বা প্রয়োজনীয় সংস্কারের জন্য প্রয়োজন হবে বলে মনে করছে, এবং সেটি যদি প্রয়োজন হয় বিএনপি তাতে খুব বেশি দ্বিমত করছে না, কারণ বিএনপি সর্ববৃহৎ রাজনৈতিক দল, দায়িত্বশীল রাজনৈতিক দল, সে জানে যে কিছু সংস্কারের প্রয়োজন আছে, সে সেটা জানে, এবং সে এও জানে যে এই সংস্কারগুলি সম্পূর্ণ করবার জন্য কতটুকু সময়ের প্রয়োজন আছে, এবং বিএনপি মনে করে 17 মাস সময় যথেষ্ট। এর বেশি যারা মনে করে তাদের রাজনৈতিক প্রস্তুতির অভাব আছে, অথবা রাজনৈতিক জ্ঞানের অভাব আছে, অথবা নির্বাচনের প্রতি অনীহা আছে, অথবা জন আস্থার প্রতি অনীহা আছে। আচ্ছা, তার সাথে আমি একমত করতে পারছি না একটা জায়গায়। তিনি বলেছিলেন, বিএনপির আগে বলেছিল আগস্টে নির্বাচন হোক। বিএনপি আগস্টে নির্বাচন কথা বলেনি। বিএনপি বলেছিল প্রয়োজনীয় সংস্কার করে আগস্টের মধ্যেও নির্বাচন করা যায়। না, 5 আগস্টের ব্যাপারে বলেছিলেন যে 5 আগস্ট হোক, ওই ডেটটা হোক না প্লিজ, যে যাতে করে এটা ঐতিহাসিকভাবে ডিসেম্বর নিয়ে যখন আলোচনা তখন তখনই আরো বলেছি কিছু, আমরা। যেমন আমি ডিসেম্বরের মধ্যে আমরা বলেছি যে ইচ্ছা করলে সরকার আগেও এই করতে পারে। সংস্কারগুলি করে আগস্টেই করতে পারে, কিন্তু ডিসেম্বরের পরে যে আমরা ডিসেম্বরে চলে গেছি বিষয়টা এরকম না। এক, দ্বিতীয়ত হচ্ছে দেখেন সরকার নির্বাচন দিবেন, বিষয়টা কিন্তু এরকম না। সরকার নির্বাচনে একটা অন্তর্বর্তীকালীন সরকার করুণা করবেন না নির্বাচন, তাকে দাবি করাও করতে হবে, এটাও কাম্য না। সরকার দ্রুততম সময়ের মধ্যে একটা বৈধ জনগণের কর্তৃক নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করতে কিন্তু বদ্ধপরিকর, আর দ্বিতীয়ত করছে নির্বাচন আয়োজনে সে সহায়তা করবে মাত্র। আচ্ছা, মনে রাখা দরকার, এটা কিন্তু বিদ্যমান সরকার বা বিদ্যমান বৈধ কোনো সরকারের মধ্যে মধ্যবর্তী কোনো নির্বাচন হচ্ছে না। দেশে একটা সরকার নাই, অতি দ্রুত, এই যে আপনারা বললেন ডিসেম্বরের মধ্যে অনেক কিছু হতে পারে, মায়ানমার সীমান্তের কথা বলতে পারেন, প্রাকৃতিক দুর্যোগ কথা বলতে পারলেন, অনেক কিছু তো হতেই পারে, বিশ্ব ব্রহ্মাণ্ডে যে কোনো সময় বড় বড় বিপর্যয় ঘটতে পারে। সেটির জন্য নির্বাচন দেরি হতার কোনো সুযোগ নেই, বিকজ আমাদের দেশে সরকারেরই ঘাটতি আছে। এটা সবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সরকারহীন দেশ, নির্বাচিত সরকারের ঘাটতি, সরকার তো একটি আছে না, ওটাকে আমি সরকার বলি না, বললাম সংসদ জায়গায়। ওই সরকারটা হচ্ছে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠাকালীন একটা কর্তৃপক্ষ, দায়িত্বপ্রাপ্ত মাত্র, অস্থায়ী এবং অস্থায়ী। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে জনগণ তাকে সরকার হিসাবে জনগণকে ব্যবস্থাপনা করার প্রত্যক্ষ ভোটে দায়িত্ব দেয়নি। এই জন্য বলছি যে এই জন্য তো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারটা শব্দটা ব্যবহার করতে হচ্ছে। কিন্তু এই সরকারের প্রতি জনগণের সমর্থন আছে, এই কথাও তো অনেকে বলছেন। জনগণের সমর্থন কিভাবে থাকে? জনগণের সমর্থন থাকে ভোটের মাধ্যমে, এছাড়া জনগণের আর সরকারের প্রতি সমর্থন দেওয়ার অন্য কোনো মাধ্যম নাই। যার জন্য তো আমরা বলছি যে নির্বাচনে অনীহা কেন। আপনি এনসিপির কথা বলছেন, এনসিপি এবং সরকার অঙ্গাঙ্গিভাবে জড়িত। রাজনৈতিক দলগুলি কোন সংস্কার চায়, কতটুকু চায়, চায় কি চায় না, কিভাবে চায়, নাকি একেবারেই চায় না, অথবা কোনো মতামত থাকলে যে প্রশ্নগুলি ছুড়ে দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলির কাছে, তার অধিকাংশ হচ্ছে এনসিপির দাবি। এবং আপনি অবাক হবেন যে আমাদের সংবিধান সংস্কার কমিশনের মধ্যে এনসিপির 2 জন সদস্য আছে। সিপাত একজন আছেন, মাহফুজ ছিলেন, মাহফুজ ওখান থেকে সরে গিয়েছেন। আবার ধরেন না, প্রত্যেকটা কমিশনে কিন্তু ওদের প্রতিনিধি আছে। কোন রাজনৈতিক দলের আছে? কোন রাজনৈতিক দলের আছে? তো আবার সরকারে আছে তাদের প্রতিনিধি, জি, সরকারেও আছে তাদের প্রতিনিধি। সরকারকে তো আমি বললাম অঙ্গাঙ্গিভাবে জড়িত, তার প্রতিনিধি বলছি না আমি। অর্থাৎ এনসিপি যা ভাবেন সরকার তা করেন, আবার সরকার যা করেন এনসিপি তা ভাবেন বা বলেন। তো এইরকম একটা জায়গায়
যদি থাকে, আমরা তো একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য এই দেশের মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আন্দোলন আছে, এক দফার আন্দোলন। নির্বাচন তো হাসিনাও করছিল, তার মতো করে করছিল। আচ্ছা, এখন গণ অভ্যুত্থানের পর আরেকটি গোষ্ঠী যদি এসে আবার তার মতো করে সংস্কার, তার মতো করে নির্বাচন, কোনো গোষ্ঠীর ভাবনা, ব্যক্তির ভাবনাকে যদি সংস্কার বলেন আপনি, তো মানুষ তো ফুসে উঠবে, রাজনৈতিক দলগুলি সেখানে তো ঐকমত্যের কথা বলা হচ্ছে। ঐক্যমত আমরা অধিকাংশ প্রস্তাবনার কথা হয়েছি। আমরা তো আপনাকে বললাম যে যে সমস্ত সংস্কার রাষ্ট্রে প্রয়োজন, আমাদের চেয়ে আগে থেকেও সংস্কার উপলব্ধি করিনি। আজ থেকে 2 বছর আগে থেকে আমরা শেখ হাসিনা থাকাকালীন অবস্থা থেকে আমরা সংস্কারের কথা বলেছি। 31 দফা দাবি, আপনার সংস্কার প্রস্তাবনা আমরা দিয়েছি, অঙ্গীকার করেছি, এবং সেখানে আপনি দেখবেন যে সব সংস্কারের যে বিষয়গুলি আছে বিস্তৃতভাবে আছে। তার বাইরে বড় কোনো সংস্কারের কথা তো অন্য কোনো রাজনৈতিক দল এখনো পর্যন্ত বলেনি। আমি একটু যুক্ত করব। আমি শেষ করে দিই, আপনি বলেন। কিন্তু কমিশনগুলোর তো অনেক প্রস্তাব আছে। জি, কমিশনগুলোর তো অনেক প্রস্তাব। কমিশনার মধ্যে 66 প্রস্তাব, আপনি যদি 166 মানে গুরুত্বপূর্ণ এর বাইরেও আছে। আপনি যদি ওটা সারাংশ করেন, দেখবেন যে ওই 31 দফার কাছাকাছি চলে আসছে। কিন্তু অনেকগুলোর সাথে আপনাদের বিরোধ আছে। না, বিরোধ কয়েকটার সাথে আছে, যেটা আপনি সংস্কার করবেন অর্ডিন্যান্স জারি করে, কিন্তু সেটা পার্লামেন্ট ছাড়া হবে না। আপনি কয়েকটা সংস্কার কথা বলেছেন যেটা বাংলাদেশে প্রযোজ্যই না, প্রযোজ্যই না। অর্ডিন্যান্সের মাধ্যমে বা পার্লামেন্টের মাধ্যমে যেভাবেই হোক না কেন, সংবিধানের বেশ কিছু মৌলিক সংস্কার প্রস্তাব যেগুলো বিভিন্ন সংস্কার কমিশন করেছে, বিশেষ করে সংবিধান সংস্কার কমিশন, তার সাথে আপনাদের দ্বিমত আছে। এটি নিয়ে আমরা পরের অংশে আলোচনা করব। মাত্র 3টি, শোনেন, আমি জেনে বলছি, মাত্র 3টি জায়গায় আমাদের দ্বিমত রয়েছে। আপনি ধরেন, আপনি একটা জায়গায় করতে চেয়েছেন যে আপনি গণপরিষদ করবেন। কেন গণপরিষদ করবেন? বাংলাদেশে গণপরিষদের কোনো প্রয়োজন, আমি দায়িত্ব নিয়ে বলছি। গণপরিষদ তখনই পৃথিবীতে কয়েক জায়গায় প্রয়োজন হয়েছে যখন একটা নতুন রাষ্ট্র জন্ম হয়েছে, সেই রাষ্ট্রের শাসনতন্ত্রটা কি হবে জানা যায় না। একটা গণপরিষদ জনগণের ভোটে করে সেই রাষ্ট্রটা ব্যবস্থাপনা বিধিটা যেখানে বিপ্লব হয়েছে, হ্যাঁ, প্রণয়ন হয়েছে, আমাদের এখানে অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে। তো আপনি এখন গণপরিষদকে যদি আপনি করতে চান, তাহলে সেটা কি বাংলাদেশের জাতীয়তাবাদী দল, তার দ্বিমত রয়েছে। তার বাংলাদেশের জাতীয়তাবাদী দল কোনো ব্যক্তি গোষ্ঠী সংস্কার কমিশনের সব প্রস্তাবের সাথে এক হওয়ার জন্য তো রাজনীতি করে না। মনে রাখা দরকার, আমাদের দায়বদ্ধতা অন্তর্বর্তীকালীন সরকার বা সংস্কার কমিশনের কাছে না, আমাদের দায়বদ্ধতা জনগণের কাছে। নিশ্চয়ই, নিশ্চয়ই। আমরা বিরতির পরে আজকে বিএনপি দ্বিতীয় দফা বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে। সেখানে সংস্কার প্রস্তাবগুলো কোন কোনগুলোতে একমত দ্বিমত সেগুলো নিয়ে কথা বলবো। বিরতিতে যাওয়ার আগে আমি আপনার কাছে জানতে চাই যে আজকে এনসিপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে বৈঠক করেছে, প্রধান নির্বাচন কমিশনের সাথে। বেরিয়ে এসে তাদের যে মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি, তিনি বলেছেন যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদন ছত্রে ছত্রে অক্ষরে অক্ষরে প্রয়োগের মধ্য দিয়ে ভবিষ্যতে নির্বাচনে যেতে হবে। তার মানে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কোনো কিছুই কিন্তু এখনো প্রয়োগ করা হয় নাই। নির্বাচন কমিশন কিন্তু গঠিত হয়েছে, তারা কাজ করছে, তারা প্রস্তুতি নিচ্ছে, সবই করছে কিন্তু আগের নিয়মে। তারা বলছে যে সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী অক্ষরে অক্ষরে পূরণ করে তারপরে নির্বাচনে যেতে হবে। তার মানে এই কমিশন গঠিত হওয়া থেকে এখন পর্যন্ত যা কিছু করছে এগুলো কি তাহলে নালিফাইড হয়ে যাবে? আপনার এই যে কমিশন গঠিত হলোই তো নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাব মানে আমলে না নিয়ে, কারণ এই যে আইন, যে আইনে তারা যে কাজ করছে কোনোটি কিন্তু প্রস্তাবিত কোনো সংস্কারের মধ্যে 2022 সালে যখন আইনটি হয় নির্বাচন কমিশন নিয়োগ আইন, আমিও পার্সোনালি তখন লিখেছিলাম যে এটা একটা সার্চ কমিটি ত্রুটিপূর্ণ একটা আইন। সেই ত্রুটিপূর্ণ একটা আইনে আপনি কমিশন নিয়োগ দিলেন, এবং সেই অথচ তখনও কমিশন কাজ করছিল, মানে সংস্কার কমিশন। তারপরে তারা রিপোর্ট দিল, তাহলে সরকার কি আর 1 সপ্তাহ বা 15 দিন ওয়েট করতে পারতো না যে রিপোর্টটা আসুক? কিন্তু জনাব নাসিরুদ্দিন পাটোয়ারি যে যা বললেন যে ছত্রে ছত্রে মেনে যদি ইলেকশন আয়োজন করতে, তাহলে আগামী 2 বছর লাগবে, ইলেকশন 27-এর আগে আপনি করতে পারবেন না। কিন্তু আমি একটু অন্যভাবে বলি, তারা কেন গিয়েছিলেন কমিশনে? আজকে ছিল নির্বাচন কমিশনে নিবন্ধন পাওয়ার জন্য যে আবেদন করবার শেষ তারিখ, এবং তারা 3-4 দিন আগে থেকে আমরা জানি যে ওনারা এই ডেটের মধ্যে আবেদন দিচ্ছেন না। ওনাদের মোটা দাগে অভিযোগ হচ্ছে শর্ত পূরণ হয়নি, এখন শর্ত পূরণ হয়নি। অথবা ওনাদের যে দাবি, আপনি জানেন রিট হয়েছে একটা, যে যেই গণবিজ্ঞপ্তি জারি করেছে ইসি, সেখানে তারা এটাকে চ্যালেঞ্জ করেছেন, কারণ যে আইনের বলে এই আবেদন করতে হবে, ওনারা মনে করছেন যে এই আইনটি বৈষম্যমূলক, কারণ সেখানে যেসব শর্ত দেওয়া আছে সেই সব শর্ত মেনে দেশের সব প্রান্তের লোকেরা আবেদন করতে পারবে না। ধরেন পাহাড়ের একটা জনগোষ্ঠী, তারা যদি মনে করে একটা পলিটিক্যাল পার্টি করবে, সে কিন্তু নিবন্ধন পাবে না। এরকম অনেকগুলা ক্লজের সঙ্গে তারা দ্বিমত পোষণ করে তারা বলেছে যে অন্তত পক্ষে 90 দিন সময় বাড়ানো হোক। কিন্তু আমি যেটা মনে করি, এনসিপি
অলরেডি যেভাবে সংগঠন তারা গোছাচ্ছে, নির্বাচন কমিশনের যেসব শর্ত, সেই সব শর্ত মেনে আবেদন করা তাদের জন্য কঠিন না। কিন্তু তারা কেন আবেদন করে না আমি ঠিক জানি না। তারা হয়তো চাচ্ছে যে ডিলে হোক। তাদের প্রত্যেকটা প্রস্তাব, বর্তমান আইনে তো তারা আবেদন করলে নিবন্ধন পাবে না, কারণ অনেক শর্ত পূরণ হয় নাই তাদের এখন। না, এবং এই সময়ের মধ্যে তারা গুছিয়ে ফেলতে পারতো। ধরুন প্রত্যেকটা জেলা উপজেলায় কমিটি 33% সম্ভবত নারী থাকতে হয়, এরকম এগুলো খুব কঠিন হতো না তাদের জন্য, এটা আমার মনে হয় অনেক জটিল না তাদের জন্য। তাহলে কি মানে তারা হয়তো চাচ্ছে, হ্যাঁ তারা হয়তো চাচ্ছে পুরো প্রসেসটা ধীরে হোক, যাতে করে মোটা দেখে তারা যে শব্দটা বলছে বারবার মৌলিক সংস্কার, এই মৌলিক সংস্কারগুলো করে নির্বাচনের তারিখ। কিন্তু এই মৌলিক সংস্কারের বেশ কয়েকটা জায়গা আছে যা পার্লামেন্ট লাগবে। ধরেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, এটা আপনি অন্তর্বর্তী সরকার কি করে করবে? ওটা জন্য পার্লামেন্ট। এখন এনসিপির প্রত্যেকটা দাবি আপনি যদি একটা একটা করে দেখেন, প্রত্যেকটি দীর্ঘ সময়ের, আমি সেটাই বলছি। সেই দাবিগুলো করা উদ্দেশ্য যদি কেউ বলে যে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পেছানো, ভুল হবে না। কিন্তু সরকার তাহলে কোনটার প্রতি মনোযোগ দিচ্ছে? আমি তো শুরুতেই বলেছি যে সরকার এনসিপি যা বলে তার বাইরে গিয়ে খুব বেশি রোল প্লে করবে বলে মনে হয় না। তখন সেখানে রবিউল ভাইদের বা বিএনপির দায়িত্ব যে তারা আসলে কতটা আদায় করতে পারছে। তাদের দলের জনসমর্থন এখনো প্রমাণিত না, শুধু তার দাবির প্রতি যদি সরকার বেশি মনোযোগী হয়, তাহলে যারা বহু বছর ধরে প্রমাণিত পরীক্ষিত জনগণের সমর্থনের ব্যাপারে। এখানে একটা ব্যাপার আছে, রবিউল ভাই কয়েকবার একটা শব্দ বলেছেন জনগণ। জনগণ মনে করে, সব পলিটিক্যাল পার্টি এই শব্দটা বলে জনগণ আমাদের সঙ্গে। শেখ হাসিনাও বলতেন যে সব জনগণ তার সঙ্গে আছে। তো সব পলিটিক্যাল পার্টি মনে করে সব জনগণ তার সঙ্গে আছে। কিন্তু যারা নির্বাচন করেছে, সুষ্ঠু নির্বাচনে তো একটা ফল আমরা দেখেছি। এনসিপিও বলে যে বিরাট জনগোষ্ঠী তাদের সঙ্গে আছে, প্রমাণিত না। বিএনপি প্রমাণিত, কিন্তু সবাই এই জনগণের দোহাইটা দেয়। কিন্তু রবিউল ভাই যে বললেন যে সব জনগণ বা বিরাট অংশ জনগণ চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন, ওনারা কি করে জানলেন? ওনারা কি ভোট নিয়েছেন? ওনাদের দলের যারা সমর্থক কর্মী এবং যেসব দল তাদেরকে সমর্থন দিয়েছে, এই দলগুলোর যে অনুসারী শুভানুদ্দয়ী এটা বলতে পারে যে ভোটার আছে, অনেক রাজনৈতিক দল চায়, কিন্তু জনগণ চায়। আমি তো জনগণ, আমি ডিসেম্বরে ভোট চাই। জনগণ বললে 18 কোটি সব জনগণ না, জনগণের একটা অংশ, কারো বিশাল অংশ, কারো ক্ষুদ্র অংশ, কারো মাঝারি অংশ, ওইভাবে আর কি। একটা ছোট্ট বিরতি নিয়ে আমরা এই আলোচনায় ফিরে আসবো, সংস্কার নিয়ে আমরা কথা বলবো। আশা করছি তখন আপনাদেরকে সাথে পাবো। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আপনারা দেখছেন প্রশ্নগুলো সহজ গ্লোবাল টেলিভিশনে। আমাদের আজকের অতিথি জনাব শেখ রবিউল আলম এবং জনাব আমিন আল রশিদ। আজকে দ্বিতীয় দফা জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক করেছেন আপনাদের দলের প্রতিনিধি দল। আরেক দফা হবে মঙ্গলবার। তার মানে নির্বাচন কমিশন সংস্কার নিয়ে বিএনপি কতটা সিরিয়াস তার বোধহয় একটা প্রমাণ, যে দফায় দফায় বৈঠক করছে। অনেক দল কিন্তু এক দফা বৈঠক করে শেষ করে ফেলেছে এবং একেবারে পয়েন্ট বাই পয়েন্ট ধরে ধরে কথা বলেছেন। আমরা একটা প্রতিবেদন দেখে আসি, তারপর এটা নিয়ে আলোচনা করব। বৃহস্পতিবার প্রজাতন্ত্র, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, মৌলিক অধিকার আইন বিভাগের সংস্কার নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বিএনপির দিনভর আলোচনা চললেও পুরোপুরি শেষ হয়নি। রোববার আবারও এলডি হলে বৈঠকে বসে বিএনপির প্রতিনিধি দল। বৈঠক থেকে বেরিয়ে সংস্কার কমিশনের মৌলিক অধিকার পরিসর বাড়ানোর বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, এর পরিধি বাড়ালে রাষ্ট্রের অর্থনৈতিক ব্যয় বাড়বে, তাই রাষ্ট্র যেটুকু বহন করতে পারে সেটুকুই নির্ধারণের পক্ষে জোর দিয়েছে বিএনপি। মৌলিক অধিকারের মধ্যে যে সমস্ত বিষয় উল্লেখ থাকে, এটা কিন্তু এনশিওর করতে হয় রাষ্ট্রকে, বাট এনফোর্সেবল করার জন্য সেটা থাকবে কিছু বিষয় মৌলিক অধিকারের অধ্যায়ে যে সমস্ত বিষয়গুলো রাষ্ট্র এনশিওর করতে পারবে, রাষ্ট্রের সক্ষমতা অনুসারে সেগুলোকে আনাই হচ্ছে বাস্তবায়ক। সেই বিষয়ে ওনারা একমত হয়েছেন এবং সেটা ড্রাফট আকারে ওনারা আমাদেরকে দেবেন। তিনি বলেন, দুবারের বেশি প্রধানমন্ত্রী না হবার আলোচনায় বিএনপির অবস্থান স্পষ্ট। জনগণ যদি কোনো ব্যক্তিকে 2 মেয়াদের পর বিরতি দিয়ে আবার প্রধানমন্ত্রী করতে চায়, সেই সুযোগ সংকুচিত করা উচিত নয় বলেও মনে করেন তিনি। একজন ব্যক্তি যে তৃতীয়বার আবার এসে প্রধানমন্ত্রী হতে পারবেন না এক টার্মের পরে, সেই বিষয়ে কোনো বাধ্যবাধকতা করা যাবে না। হতে পারবেন, নাও হলে সেটা সেই পার্টির বিষয় থাকবে। এটা ডেমোক্রেটিক প্র্যাকটিস। হুইচ ইজ ইম্পর্টেন্ট ইজ, জনগণ যদি থ্রু ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে কেয়ারটেকার সরকারের সিস্টেমে যদি কোনো পার্টিকে মেজরিটি দেয়, তার মানে জনগণ তাদেরকে চায়, তাহলে সুভারেন জনগণের ইচ্ছা যেভাবে প্রতিফলিত হওয়া উচিত সেভাবেই হবে। ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলে বডিটারে গুরুত্বপূর্ণ নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দায়িত্ব খর্ব হবে বলে মনে করে বিএনপি, তাই তারা একমত নয় বলেও জানান সালাউদ্দিন আহমেদ। এই সমস্ত নিয়োগের ক্ষেত্রে প্রধান এবং সদস্য সবার নিয়োগের ক্ষেত্রে যে
তাদেরকে ক্ষমতা দেওয়ার জুরিসডিকশন দেওয়ার কথা বলা আছে, এগুলো আমরা একমত নই। এই জন্য যে রাষ্ট্রের মধ্যে আর এক্সিকিউটিভের ফাংশনটাকে এত বেশি লিমিট করা হবে যে এক্সিকিউটিভ এবং প্রধানমন্ত্রী যিনি জীবন নামিয়ে তাদের আর তেমন কোনো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এখতিয়ার এত বেশি লিমিট করা হয়ে যাবে যে রাষ্ট্র পরিচালনার দায় হয়ে যাবে। অথচ রেসপন্সিবিলিটি থাকবে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ হিসেবে জনগণের কাছে এবং সংসদের কাছে সেই নির্বাচিত প্রধানমন্ত্রীর, অথচ তার কাছে তেমন কোনো পাওয়ার দেওয়া থাকলো না। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের ভিত্তিতে ফ্রি ফেয়ার নির্বাচনের জন্য কেয়ারটেকার পদ্ধতি পুনর্বহাল হওয়া উচিত বলেও মনে করেন বিএনপির নেতা। আমরা আজকেই শেষ করতে পারলে খুশি। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। আপনাদের দুজনের কাছ থেকে অনেকগুলো বিষয় শুনবো আলাদা আলাদা করে। রবিউল ভাই, এটি বেশ আলোচিত এবং যারা আপনাদের কট্টর সমালোচক, বিশেষ করে এনসিপি, তারা এটার উপরে যথেষ্ট গুরুত্ব দিয়ে একরকম প্রচারণা চালাচ্ছে যে বিএনপি একই মানুষকে বারবার প্রধানমন্ত্রী করতে চায়। সংস্কার কমিশনের প্রস্তাব হচ্ছে দুবারের বেশি কখনোই না। আপনারা বলছেন যে পরপর দুবার না, চাইলে গ্যাপ দিয়ে আবার হতে পারে। এত বড় দল বিএনপি, এত সব নেতা, এত সব মেধাবী মানুষ, কেন একজন মানুষকে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে হবে? আচ্ছা, দুইবার প্রধানমন্ত্রী হলো, ধরে নিচ্ছে আপনার কথা, সফলভাবে রাষ্ট্র পরিচালনা করলো, সফলভাবে, জি, এবং রাষ্ট্রে তার প্রয়োজনও দেখা দিল। তৃতীয়বার না হয়ে, চতুর্থবার না হয়ে, পরবর্তীতে আবার যদি জনগণের ভোটে এসে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা রাখে, জনগণ যদি সমর্থন দেয়, অসুবিধার কিছু আছে? তৃতীয়বার কেন আমরা চাইনি? যে আমরা জানি যে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকলে স্বৈর বা তান্ত্রিক একটা মানসিকতা প্রতিষ্ঠিত হয়ে যায়, সেই জন্য তো আনা। আচ্ছা, দক্ষ যোগ্য রাষ্ট্র পরিচালনা করতে পারে এরকম লোক কি ঘরে ঘরে? নিশ্চয়ই না। মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ অনেক পরও একবার এসেছে না, জনগণ ভোট দিয়ে এনেছে না। তো সেই জায়গাটুকু যদি উন্মুক্ত থাকে, দোষের কিছু হতে পারে। যারা এইবার বলছেন এক ব্যক্তির উপর যখন বারবার ভরসা করা হবে, দুবারের পরেও গ্যাপ দিয়ে, তাতে এক ব্যক্তির একনায়ক হওয়ার আশঙ্কা তৈরি হয় কিনা? আমি ভরসার কথা বলছি না, আমি বলছি যে যদি জনগণ তাকে নির্বাচিত করে এনে ওই দায়িত্ব দেয়, সেই পথটা তো রুদ্ধ করা যায় না। দেবে না, দল দেবে না, দল জনগণ তো সংসদ সদস্য নির্বাচিত করবে। দল দিল, ঠিক আছে, দল দিল, কিন্তু দল তো পাচ্ছে জনগণের সমর্থনের ভিত্তিতে। কেউ যদি সফল হয়, যে সেই সফলতাটাকে অথবা তার যোগ্যতাটাকে রাষ্ট্রের প্রয়োজনে ব্যবহার করা কি খুব দেশের? আমি সেভাবে যদি দেখি, নিশ্চয়ই আপনি তার দ্বিমত করবেন না। দেখেন, আমরা কিন্তু প্রত্যেকটা সংস্কারের বিষয়গুলি কিন্তু পুঙ্খানুপুঙ্খ রূপে বিশ্লেষণ করেছি। তার প্রায়োগিক দিক কেমন হতে পারে, তার সীমাবদ্ধতা কি হতে পারে, ঠিক আছে, সেটা কোন প্রক্রিয়ায় করলে যথার্থ হয়, কোন জায়গায় তার কিছু রয়েছে, নেতিবাচক প্রভাব আছে, সেই জিনিসগুলি সংস্কার কমিশনে বসে আমরা কিন্তু কথা বলছি। এবং সত্যিকার অর্থে বিএনপি সংস্কার চায় বিধায় একটা কার্যকর সংস্কার, সেটা শাসনতন্ত্রে বলেন, শাসন কাঠামোতে বলেন, প্রাতিষ্ঠানিক কাঠামোতে বলেন, অথবা রাজনীতিতে বলেন, সেটা আমরা প্রয়োগ করবার জন্য কিন্তু তার ব্যাখ্যা দিচ্ছি এবং ঐক্যমত কমিশনের কাছ থেকে শুনছি, শেয়ারিং করছি, অধিকাংশ বিষয়ে একমত হচ্ছি, যেখানে সমস্যা সেটা আমরা তুলে ধরছি, যেটা ঐক্যমত কমিশন আমাদেরকে বোঝাতে পারছে গ্রহণ করছি। এটাই তো গণতন্ত্র, এটাই তো দায়িত্ব। এই চর্চাটার পেছনে কি ওই সমালোচনা কাজ করেছে যে বিএনপি সংস্কার চায় না, কোন রকমের নির্বাচনে গিয়ে ক্ষমতায় পেতে চায় এবং ক্ষমতায় গিয়ে তারা যারা বলেছে বিএনপি সংস্কার চায় না, তারা তো 5 তারিখের পরে চায়। বিএনপি তো আরো 2 বছর আগে থেকে সংস্কার চায়। কি সংস্কার চায় তাও জাতির কাছে উন্মুক্ত করেছে। এবং বিএনপি ও বলেছে এর বাইরেও যদি কোনো সংস্কারের প্রস্তাব কারো থাকে এবং সেটা যদি প্রয়োজন হয়, তাহলে নিশ্চয়ই বিএনপি সেটা অ্যাকসেপ্ট করবে। আমি একটা কথা বলতে চাই একটু, আমার সমালোচক ভাই বলছিলেন যে জনগণ চায় না, বা বিএনপি বা রাজনৈতিক যা বলে সেটা কি জনগণের কথা? মনে রাখা দরকার, রাজনৈতিক দলগুলি কিন্তু জনগণেরই প্রতিনিধিত্ব করে। পলিটিক্যাল পার্টির কাজটাই কেউ বেশি করে। আচ্ছা, আমি যদি এভাবে বলি, এনসিপি কি রাজনৈতিক দল? এখনো নিবন্ধিত না। নিবন্ধিত না, ঘোষণাপত্র নাই, মূলনীতি নাই, গঠনতন্ত্র স্পষ্ট না, প্রতীক নেই। 50-60 হাজার লোক এক জায়গা হয়ে বললাম আমরা একটা রাজনৈতিক দল করেছি এনসিপি, কালকে ওই মোড়ে বসে একজন করলেন, রাজনৈতিক দল হলো? প্রক্রিয়ার মধ্যে আছে, প্রক্রিয়ার মধ্যে আছে। তো সেই রাজনৈতিক দলটি যদি সমস্ত আলোচনার মধ্যে প্রাধান্য পায়, বাংলাদেশে তো 100 রাজনৈতিক দল আছে, নিবন্ধিত আছে 46টি, দীর্ঘদিন ধরে রাজনীতি করে,
বাংলাদেশের ওই 53 বছরের ঐতিহ্যগত আপনার নেতৃত্ব আছে, জাতিকে অনেক কিছু তারা দিয়েছে, কই গুরুত্ব তো পায় না। এই যে জায়গা বলছি যে আবার সেই রাজনৈতিক দল তো কি কেবলই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার কারণে? অভ্যুত্থানে তো নেতৃত্ব এনসিপি না, এনসিপির কিছু নেতা অভ্যুত্থানে জড়িত ছিল। গণ অভ্যুত্থান একদিনই হয়েছে নাকি? রাজনীতিবিদরা শুরু করে, রাজনীতিবিদরা ঝুঁকি নেয়, নিধন হয়, গ্রেপ্তার হয়, জীবন দেয়, জেলে যায়, তাই না? তারপর সেই অত্যাচার নির্যাতন যখন ফ্যাসিবাদীরা রাজনৈতিক দলগুলির উপর করে, মানুষ ফুঁসে ওঠে, সব শ্রেণী পেশার মানুষ একমত হয়, এক হয়, প্রতিবাদ করে, প্রতিরোধ করে, গণ অভ্যুত্থান হয়। এটাই পৃথিবীর সব জায়গায় হয়। আমরা শুরু করেছি, শেষ পর্যন্ত করেছি। হ্যাঁ, এনসিপির অনেক ছাত্র নেতারা এসে নেতৃত্ব দিয়েছে, যারা নিহত হয়েছে তাদের সিংহভাগ আমাদের রাজনৈতিক দলের সাথে যুক্ত, যারা গ্রেপ্তার হয়েছে 90% আমাদের শীর্ষ নেতা থেকে মাঠ লেভেলের নেতারা গ্রেপ্তার হয়েছে, যারা আহত হয়েছে 80%-এর মতো আমাদের নেতা। মানে সকল কৃতিত্ব নিয়ে নেওয়ার চেষ্টাটা কি শুধু নেতৃত্ব দেওয়ার কারণে? একটা কথা আমি আপনাকে বলি, আপনি একটা মহৎ কাজ করলেন, তারপর একটা সরকার হলো, তাতেও আপনি থাকতে চাইলেন, থাকলেন, তারপর মনে করলেন যে অন্তর্বর্তীকালীন সরকারটা অল্প দিনের, পোষাবে না, তাহলে একটু বেরিয়ে সেটা রাজনৈতিক দল করে ফেলি। আচ্ছা, একটা রাজনৈতিক দল করলেন এক অভ্যুত্থান দিয়ে, খেয়াল করেন, তারপর চাচ্ছেন ওই রাজনৈতিক দলটি নিশ্চিতভাবে আবার ক্ষমতায় যাক দীর্ঘদিনের জন্য। এটি যদি হয় অভ্যুত্থানের মূল মন্ত্র, সেই অভ্যুত্থান কি প্রশ্নবিদ্ধ হয় না? সেই ভূমিকা কি কোনো কিছু পাওয়ার বিনিময় না? তো পাওয়ার বিনিময়ে যে ভূমিকা, সেটা কি স্মরণীয় বরণীয় হয়? সেটা প্রতিযোগিতার মধ্যে চলে যায়, যার ফলে এনসিপি এখন কিন্তু একটা রাজনৈতিক দল হতে চাচ্ছে, বাট অন্য রাজনৈতিক দলের প্রতিযোগিতার মধ্যে পড়েছে, এটাই বাস্তবতা। জি, আচ্ছা, ঠিক আছে, একটু আমি আপনার কাছে শুনতে চাই, সেটা হচ্ছে যে যেসব ব্যাপারে দ্বিমত, অনেকগুলো পয়েন্ট আছে। প্রধানমন্ত্রীর বিষয়টা রবিউল ভাই বললেন, আপনি চাইলে যোগ করতে পারেন। আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা যে সংস্কার কমিশনের প্রস্তাবে মৌলিক অধিকারের পরিসর অনেক বাড়ানো হয়েছে। বিএনপি বলছে যে মৌলিক অধিকার রক্ষা যেহেতু রাষ্ট্রের দায়িত্ব, আপনি যখন পরিসর অনেক বাড়াবেন, সরকার বা রাষ্ট্রের সামর্থ্যের বাইরে চলে যাবে, এই আর্থিক সামর্থ্য সেটা সরকার থাকবে না। আপনি বলবেন মৌলিক অধিকার সংবিধানে আছে কিন্তু রাষ্ট্র পূরণ করতে পারছে না, সেই কারণে মৌলিক অধিকার পরিসর যা আছে তাই রাখা। এটা তো সংবিধান নিয়ে অনেক কাজ করছে। 1972 সালে যখন আমাদের সংবিধানটা হয়, গণপরিষদে এই ডিবেটটা ছিল যে মৌলিক অধিকারকে আমরা বাধ্যতামূলক করবো কিনা। এবং আরেকটা খুব মজার ডিসকাশন হয়েছিল যে জমির মালিকানা, যে একজন মানুষ, বাংলাদেশ 56,000 বর্গমাইলের দেশ, তখন তো 7.5 কোটি মানুষ, তো তখনই আমাদের যারা পূর্বপুরুষ তারা ভেবেছিলেন যে এইটা একটা বড় ক্রাইসিস হতে পারে। তো যদি সম্পদের সীমারেখা ঠিক করে না দেওয়া যায় জমি মালিকানা হওয়ার, তাহলে বড় ক্রাইসিস হবে। তাজউদ্দিন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম প্রত্যেকে ডিবেট করেছেন দীর্ঘ সময় এটা নিয়ে। পরে তারা আসাদুজ্জামান খান, উনি কিশোরগঞ্জের এমপি ছিলেন, গণপরিষদ সদস্য, সংবিধান প্রণয়ন কমিটির মেম্বার ছিলেন, উনি তখন বললেন যে না, আমরা এইটা পার্লামেন্ট বা গণপরিষদ এটা ঠিক করে দিতে পারি না যে আপনি 50 বিঘা 100 বিঘার বেশি জমির মালিক হতে পারবেন না। ওনারা বলেন যে পরবর্তী পার্লামেন্টের উপরে ছেড়ে দেন। একইভাবে মৌলিক অধিকারের ক্ষেত্রে ওই ডিসকাশনটাই ছিল। তখন কিন্তু বলা হয়েছিল যে না, আমরা যেহেতু বাংলাদেশ যুদ্ধ বিধ্বস্ত দেশ, নতুন দেশ, এখনই যদি আমরা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসাকে রাষ্ট্রের যে ম্যান্ডেটরি করে দিই, এইটা এফোর্ড করবার অ্যাবিলিটি রাষ্ট্রের আছে কিনা। ফলে এটাও বলেছেন যে পরবর্তী সংসদ দেখুক। এখন যে ডিসকাশনটা হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা, ডক্টর কামাল হোসেন কিন্তু দাঁড়িয়ে বলেছিলেন তখন যে মাননীয় স্পিকার, যদি আপনি প্রধানমন্ত্রীকে ক্ষমতা না দেন তাহলে আপনার সংসদীয় গণতন্ত্র হবে না। আজকে ডক্টর কামালের বাসায় গিয়েছিলাম, ওনার আজকে জন্মদিন, শ্রদ্ধা জানাই। তো উনি কিন্তু তখন এটা বলেছিলেন যে, তখন ডিবেট হয়েছিল যে এত ক্ষমতা কেন দিচ্ছেন, তখন বঙ্গবন্ধু মহিরুহ, তার সামনে দাঁড়ানোর মতো একটা লিডার নাই। তখন ওই ডিবেট কিন্তু হয়েছিল যে এত ক্ষমতা আমরা প্রাইম মিনিস্টারকে দেবো কিনা। তখন ওখানে বলা, ডক্টর কামালই তখন সংবিধান প্রণয়ন কমিটির প্রেসিডেন্ট, উনি বললেন যে যদি আপনি প্রধানমন্ত্রীকে ক্ষমতাটা সাফিসিয়েন্ট না দেন, তাহলে আপনি পার্লামেন্টারি ডেমোক্রেসি করতে পারবেন না। এইবার বিএনপির যেসব প্রস্তাব, এই যে মৌলিক অনেকগুলো বিষয়কে আপনি সংবিধানে নিয়ে আসবেন, বাধ্যতামূলক করবেন। এখন যেটা আপনি বললেন যে সংবিধানে আছে মৌলিক অধিকার, কিন্তু বলা আছে, কিন্তু বলা নেই যে আমি যদি খেতে না পারি আমি আদালতে যেতে পারবো না, চ্যালেঞ্জ করতে পারবো না। কিন্তু এখন বিএনপি চাচ্ছে, বা তাদের যেটা সুপারিশ, যে বেসিক কিছু জিনিস মোটামুটি বাধ্যতামূলক করা রাষ্ট্রের অর্থনৈতিক সক্ষমতা অনুযায়ী। এটা আমি মনে করি দ্যাটস গুড। আর একটা বড় জিনিস, আমি জুলাই মাসে অভ্যুত্থান যখন চলে তখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল। তখন আমি বাংলা ট্রিবিউনে লিখেছিলাম যে ইন্টারনেট হচ্ছে সারা পৃথিবীতে মৌলিক অধিকার এবং এটা যুক্ত করা দরকার সংবিধানে। এবং পরে দেখলাম যে সংবিধান সংস্কার কমিশন কিন্তু যুক্ত করেছে, এবং বিএনপি আজকে তারা বলল যে ইন্টারনেটকে তারা মৌলিক অধিকার হিসেবে যুক্ত করতে চায়। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। কিন্তু আমাকে যে একটু সময় দেন, বিএনপির আজকে
এই যে জনাব সালাউদ্দিন আহমেদের ব্রিফিং আমি শুনলাম, তারা কিন্তু একটা জায়গায় স্ট্যান্ড নিয়েছেন শক্তভাবে যে তারা সংবিধানে পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থায় যেতে চান। এখন দেখেন এখানে ইন্টারেস্টিং ব্যাপার আছে। আগের অবস্থানটা মানে কি, যে ৭২-এ যে সংবিধানটা হলো তারপর ১৭ বার সংশোধন হলো, তো জিয়া রহমান সাহেব পঞ্চমে এসে বিসমিল্লাহ যুক্ত করলেন, এরশাদ সাহেব অষ্টমে এসে রাষ্ট্রধর্ম যুক্ত করলেন, এবং তারপরে ধর্মনিরপেক্ষতা বাদ। পঞ্চদশের আগে গেলে হয় কি, যে রাষ্ট্রধর্ম থাকছে, বিসমিল্লাহ থাকছে, আবার ধর্মনিরপেক্ষতা থাকছে না। তার মানে আপনি সংবিধানে বিসমিল্লাহ রাখবেন, রাষ্ট্রধর্ম রাখবেন, ধর্মনিরপেক্ষতা রাখবেন না, তাহলে এটা একটা ইসলামিক সংবিধান হলো না। রাষ্ট্রধর্ম ইসলাম তো পঞ্চদশের আগে না, পরে আমি বলেছি না, বিন পঞ্চদশের আগে দিতে চাই মানে যে রাষ্ট্রধর্মও থাকবে, বিসমিল্লাহ থাকবে, আবার যেহেতু ধর্মনিরপেক্ষতা মূলনীতি হচ্ছে ৭২-এর, যেটা পঞ্চদশে আওয়ামী লীগ যুক্ত করেছে, তার মানে কি এইটার ব্যাখ্যাটা হলো যে আপনি বিসমিল্লাহ রাখছেন, রাষ্ট্রধর্ম রাখছেন, আবার ধর্মনিরপেক্ষতা মূলনীতি হিসেবে রাখছেন না। তার মানে এটা ধর্মীয় সংবিধান আপনি বানালেন, যেটা এরশাদের পরে আমরা 2011 সালে সংবিধান সংস্কার কমিশনও কিন্তু একই স্পর্শকাতর বিষয়গুলো হাত দেয় নাই। এবং আপনি খেয়াল করবেন যে 2011 সালে যখন পঞ্চদশ সংশোধনী হয়, তৎকালীন প্রধানমন্ত্রীকে আমরা প্রশ্ন করেছিলাম যে আপনারা যে সুপারিশ করলেন সংবিধান বিশেষ কমিটিকে, সেখানে রাষ্ট্রধর্ম বাতিল প্রস্তাবটা দিলেন না কেন? শেখ হাসিনা তখন দীর্ঘ বক্তৃতা দিয়েছিলেন যে কোন প্রেক্ষাপটে তারা মনে করেছে যে রাষ্ট্রধর্ম থাকা দরকার। এবং পরে আপনার খেয়াল থাকবে যে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ, পুরো নাম কি, মুরাদ সাহেব একবার বলেছিলেন রাষ্ট্রধর্ম আমরা তুলে দেবো। আমি তখন বললাম যে এটা অ্যাবসার্ড, কারণ আপনার দলের প্রধান স্ট্যান্ড ক্লিয়ার করেছেন 2011 সালে যে কেন আওয়ামী লীগ রাষ্ট্রধর্ম বাতিল করতে পারে নাই বা পারবে না। ফলে ওই যে ক্যামোফ্লাজ তারা রেখে দিয়েছিল 11 সালে, এটা যতটা না আইনি, তার চেয়ে অনেক বেশি যে ধর্মীয় অনুভূতি, ভীতি এবং স্পর্শকাতর ব্যাপার। এই ভীতিটা 70 অনুচ্ছেদেও বিএনপি আজকে যেটা আরেকটা ইন্টারেস্টিং কথা বলেছে যে তারা 4টা জায়গা ছাড়া, আস্থা বিল, অর্থ বিল, সংবিধান সংশোধন এবং রাষ্ট্রীয় নিরাপত্তা, এর বাইরে যে কোনো ইস্যুতে এমপিরা ভোট দিতে পারবেন, 70 অনুচ্ছেদ বাধা দিবে না। এখন সংবিধানে এখন যে বিধান আছে তাতে কিন্তু এটা আছে। আমি বিভিন্ন সময় বলেছি যে এমপিরা কখনোই এটা অ্যাপ্লাই করেন নাই। এখন যেভাবে আছে দলের বিরুদ্ধে ভোট মানে কি, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যখন হয় 18 সালে, কোনো এমপি প্রোটেস্ট করেন নাই কেন? ভয়ে। যদি উনি এই বিলের বিরুদ্ধে ভোট দিতেন ওনার এমপিশিপ যেত, গেলে উনি হাইকোর্টে যেতে পারতেন। কিন্তু এমপিদের মধ্যে জুজুর ভয় কাজ করছে, মানে 70-তে যা আছে তারপরও যেটুকু বলার সুযোগ আছে সেটুকুই বলেন নাই। ফলে এখন যদি বিএনপির এই যে প্রস্তাবটা, এটা খুবই ইন্টারেস্টিং বা এটা খুবই লজিক্যাল যে হ্যাঁ, এই 4টা জায়গা আপনি সেট করে দেন অন্তত, যে এর বাইরে এমপিরা কেন, আইনের বিরুদ্ধে কেন একজন এমপি ভোট দিবে না? একটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মধ্যে একটা বাজে আইন হবে, সেটার বিরুদ্ধে কেন একজন সরকারি দলের এমপি ভোট দিতে পারবে না? দেখা যাক এটা নিয়ে আলাপ আলোচনা একটা জায়গা পৌঁছানো যায় কিনা। আরেকটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই, তখনও নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন আশা করছি। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। প্রশ্নগুলো সহজ অনুষ্ঠান দেখছেন গ্লোবাল টেলিভিশনে। জনাব শেখ রবিউল আলম, অনেকগুলো বিষয় আছে, হয়তো তার সময় পাওয়া যাবে না। প্রধানমন্ত্রীর ক্ষমতা, রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্যের কথা আপনারা বলছেন, কিন্তু প্রধানমন্ত্রীর যে কর্তৃত্ব এখন আছে সেখানে খুব বেশি আপনারা কমাতে চান না। কনস্টিটিউশনাল কাউন্সিল গঠনের যে প্রস্তাবটি সংবিধান সংস্কার কমিশন দিয়েছে সেখানে আপনাদের আপত্তি আছে। আপনারা বলেছেন তাহলে প্রধানমন্ত্রী মানে দেশ চালানোর জন্য যে পরিমাণ কর্তৃত্ব ক্ষমতা দরকার সেটা কমে যাবে, বরং আপনারা বলছেন যে প্রধানমন্ত্রীর ক্ষমতা প্রায় ঠিক রেখে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো। প্রধানমন্ত্রীর হাতে বেশি ক্ষমতা থাকলেই তো আমরা দেখি স্বৈরাচার হয়, ফ্যাসিবাদী হয়। দেখেন, স্বৈরাচার ফ্যাসিবাদী সংবিধান দিয়ে, পার্লামেন্ট দিয়ে এটা ঠেকানোর কোনো সুযোগ আছে বলে পৃথিবীতে আমার কাছে মনে হয় না। যারা ফ্যাসিবাদ হয়েছে সেখানে সংবিধান ছিল, পার্লামেন্টও ছিল, এগুলি থাকে। এটা একটা প্র্যাকটিস। আলটিমেটলি আপনি যাই বলেন, যদি রাজনৈতিক সৌহার্দ্যতা যদি থাকে, জাতীয় গুরুত্বপূর্ণ স্বার্থ যদি অগ্রাধিকার পায়, রাজনৈতিক দলগুলি যদি জনগণের কাছে দায়বদ্ধ থাকে, পার্লামেন্টও যদি জনগণের কাছে দায়বদ্ধ থাকে, মেয়াদ শেষে যদি জনগণ তার পছন্দের রাজনৈতিক দলকে ক্ষমতায় পাঠাতে পারে ভোটের মাধ্যমে, সব সমস্যার সমাধান হবে। এছাড়া আপনি পারবেন না ফ্যাসিবাদী ঠেকাতে। এখন সমস্যাটা হচ্ছে আমাদের শাসনতন্ত্রে বেশ কিছু অসঙ্গতি তৈরি হয়েছে ওটাকে ব্যবহার করে রাজনৈতিকভাবে ক্ষমতায় থাকার জন্য। সেই জায়গাগুলি অপসারণের দরকার। আপনি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য আনবেন। আপনি আপনাকে বলেন তো যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সবসময় তো দুইজনই একই মেয়াদে নির্দিষ্ট টাইমের জন্য অবধারিত না, এর একজন কোনো না কোনো সময় নাও থাকতে পারে। তো সেখানে যদি আরেক দল থেকে কেউ আসেন, ধরেন রাষ্ট্রপতি আছেন, পার্লামেন্ট ভেঙে গেল, সরকার ভেঙে গেল, অন্য রাজনৈতিক দল ক্ষমতায় আসলো, তিনি প্রধানমন্ত্রী হলেন, রাষ্ট্রপতি আগের রাজনৈতিক দলের আছে, রাষ্ট্র চলবে।
কিছু অসঙ্গতি এরকম জায়গা আছে, এগুলি নিয়ে আমাদের ভাবার সুযোগ আছে। আমি একটি কথা একটু বলতে চাচ্ছিলাম, সেটা হলো নির্বাচন কমিশন নিয়ে বলছেন যে নির্বাচন কমিশন সংস্কার করার জন্য যে কমিশন, তাদের প্রস্তাবনা এখনো পর্যন্ত আসেনি। তাদের প্রস্তাবনা আসলেই যে শিরোধার্য তা না, নিশ্চয়ই যৌক্তিক কোনো প্রস্তাবনা যদি তাদের কাছ থেকে আছে, রিপোর্ট দিয়েছে, আচ্ছা যদি সেটা সব রাজনৈতিক দল একমত হয় সেটা তো প্রয়োগ করা যাবে। কিন্তু নির্বাচন কমিশনের সংস্কার প্রস্তাবগুলি গৃহীত হয়ে আপনার অডিয়েন্স হিসেবে আইন হয়নি বিধায় রাজনৈতিক দল হিসেবে আবেদন করা যাবে না, রাজনৈতিক দলের শর্ত পূরণ করা যাবে না, একটা রাজনৈতিক দল হওয়ার কোনো যোগ্যতা লাগবে না। এভাবে যদি এনসিপি ভাবে, তো সেটি কি রাজনৈতিক দল হওয়ার যে শর্ত, কিছু শর্ত তো আপনাকে পালন করতে হবে, কিছু যোগ্যতা তো আপনাকে অর্জন করতে হবে, কিছু দায়বদ্ধতা তো আপনার থাকবে নির্বাচন কমিশনের কাছে। তো সেইগুলি ছাড়া আপনি রাজনৈতিক দল হবেন কি করে? এনসিপিকে তো সেদিকে মনোযোগী হতে হবে, সেখানে কিন্তু তারা মনোযোগী হচ্ছে না। আপনি আরেকটা কথা বলেছিলেন যে সরকারের প্রতি আমাদের চাপ প্রয়োগ করা করছে কিনা। আমরা এখনো মনে করি না যে সরকারের প্রতি চাপ প্রয়োগ করার প্রয়োজন আছে। আমার বিশ্বাস অন্তর্বর্তীকালীন সরকার কনসার্ন বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশ ব্যবস্থাপনার জন্য যা বান্ধব হবে, যে সংস্কার অথবা যে প্রক্রিয়া, সে বিষয়গুলি তারা মনোযোগী আছে এবং রাজনৈতিক দলগুলির মতামতকে গুরুত্ব দিয়েই অতি দ্রুত নির্বাচনের আয়োজন করবে। এখানে আমি বেশি সেটা করবে, কিন্তু এই যে বিভিন্ন দলের সমর্থন আপনারা নিচ্ছেন বা পাচ্ছেন, তারপরে কর্মসূচি বলতে আমরা রাজনৈতিক কর্মসূচি ধরছি, দাবি ডিসেম্বরে নির্বাচন সহ আরও অনেক কিছু, সেগুলো বলে বলে সরকারকে বোঝানো যে বিশাল জনগোষ্ঠী এই দাবির পক্ষে আছে, এটা কি চাপ? না, চাপ মানে কি দায়িত্ব সম্পর্কে সজাগ করে দেওয়া, সচেতন করে দেওয়া। আমরা তো যে পরপর 3 দিন আবারও যাব, আমরা বারবার বলছি, এবং আমার বিশ্বাস এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার বুঝাতে আমাদের সক্ষম হননি যে না, আমাদের এই দাবি বা এই জায়গায় যেখানে আমরা দ্বিমত করছি সেটা অন্যায়, অন্যায্য, সেটা আমাদের এখনো বুঝাতে পারিনি। এনসিপি নিয়ে আমি একটা কথা বলি, এনসিপি ইতিমধ্যে অনেকগুলি দাবি দিয়েছে, যে দাবিগুলি অবান্তর, বাংলাদেশের রাজনীতিতে সম্ভব নয়, কাল্পনিক, ধারণাপ্রসূত। ঠিক আছে, তারপর আমি বলবো যে দাবি যে কোনো মানুষ এদেশে করতেই পারে, তার রাষ্ট্রে তার দাবি থাকবে, তার প্রত্যাশা থাকবে, তার স্বপ্ন থাকবে, এটা তো গণতন্ত্র, এটা তার রাইট। আমি বলছি যে দাবিগুলিতে সব রাজনৈতিক দল আমরা একমত হতে পারছি, সেইগুলি অর্ডিন্যান্স আকারে হোক, পাশ হয়ে যাক সংস্কারগুলি, আর যেটা পার্লামেন্টে প্রয়োজন সেটা আমরা জাতীয় নির্বাচনের পর ঐক্যমতের ভিত্তিতে পার্লামেন্টে পাশ করতে পারি অথবা মেজরিটি ভিত্তিতে পাশ করতে পারি। এনসিপির কোনো দাবি যদি এরকম হয় যেটা এখনো রাখা যাচ্ছে না, অধিকাংশ রাজনৈতিক দলে এক না, তারা সেটা ইস্তেহারের আকারে নিয়ে নির্বাচনে যাক, ওই দাবির প্রতি জনভোট নিয়ে এসে তারা ক্ষমতায় এসে সেটা বাস্তবায়ন করুক, দ্বিমত তো নেই। কিন্তু আপনি কিছু দাবি ছুড়ে দেবেন যেটা বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাপনা, সংবিধান, জনগণের প্রত্যাশার সাথে সাংঘর্ষিক, আর সেটিকে গো ধরে বলবেন সংস্কার, বিচার, তারপর নির্বাচন, এটা রাজনৈতিক বালখিল্যতা এক ধরনের। এখানে একটা আমার ছোট প্রশ্ন, যে সরকার বলছে বা জাতীয় ঐক্যমত কমিশন বলছে সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যতটুকুর ব্যাপারে সবার ঐক্যমত্য হবে। এখন আমরা 3 জনে ঐক্যমত্য হব, আমি কোনোটাতেই মত দিলাম না, তাহলে ঐক্যমত্য কেমনে হবে? না, আপনি মানে একটি দল বা একাধিক দল যদি কোনো কিছুতেই তারা একমত না হয় মৌলিক বিষয়গুলোতে, তাহলে ঐক্যমত্য কেমনে হবে? না, এটা আপনার যুক্তি, কিন্তু এরকম পরিস্থিতি হবে বলে আমার কাছে মনে হয় না। ওকে, আমিনুল রশিদ, এনসিপির আরেকটি আপত্তির জায়গা হচ্ছে যে একই ব্যক্তি দলের প্রধান, সংসদের প্রধান, সরকারের প্রধান না হওয়া। এটা নিয়ে তো আমরা অনেক বছর ধরে আলোচনা কথা বলছি, এবং এনসিপি যে অনেক বড় দল হয়ে উঠছে তার প্রমাণ হচ্ছে রবিউল ভাই বারবার এনসিপির কথা বলছেন। বিএনপি নেতারা কিন্তু এনসিপির প্রত্যেকটা বক্তব্যে এনসিপির নাম নিচ্ছে। আবার এনসিপির যে ফেসবুক পেজ, সেখানে দেখবেন যে তারা প্রতিদিনই বিএনপি সম্পর্কে কিছু না কিছু বলে। আবার তাদের যে বিগত সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিদিনের কাজ হচ্ছে সারাদিনে গণমাধ্যমে বিএনপির বিরুদ্ধে কি সংবাদ আছে সেগুলো দেওয়া, যে কোথায় বিএনপির চাঁদাবাজি, কোথায় অ্যারেস্ট। তার মানে অলরেডি বিএনপি ভার্সাস এনসিপি এটা হয়ে গেল কিনা আমি মানে নির্বাচনে কি এরকমটা হওয়ার কোনো সম্ভাবনা আছে? এককভাবে এনসিপি তো আগামী নির্বাচনে ভোট করবে না, এখন যে তার প্রভাব এবং সরকার তাদের রাইট, যেটা দৃশ্য, সেটা হয়তো একটা বড় ধরনের আমরা দেখবো যে এনসিপির সঙ্গে হয় বিএনপির এক ধরনের নেগোসিয়েশন হবে, অথবা এনসিপি, জামাত বা আরো কেউ কেউ মিলে হয়তো একটা জোটও করতে পারে, আমরা জানি না, এটা অনেক পরের আলোচনা। আপনি যেটা বলেন যে একই ব্যক্তির প্রধানমন্ত্রী, সংসদ নেতা, দলীয় প্রধান হওয়া, এই আলোচনাটা দীর্ঘদিনের। এখন এটা অসুবিধা সুবিধা দুইটা আছে। সুবিধাটা হলো এই যে নিয়ন্ত্রণটা থাকে,
ধরেন যিনি দলীয় প্রধান হন, দলীয় প্রধানমন্ত্রী হন, মানে সবকিছুর নিয়ন্ত্রণ থাকা মানেই তো আমি স্বৈরাচার হবেন। আবার যখন প্রধানমন্ত্রী যখন পার্লামেন্টে বসে বক্তৃতা দেন, তিনি দলীয় প্রধান হন, তিনি সবকিছু নখদর্পণে তার থাকে। সংসদে যখন হন, সংসদ অর্থাৎ পার্টি, সংসদ এবং নির্বাহী বিভাগ সমস্ত কিছু যে কোনো উত্তর তিনি দাঁড়িয়ে দিতে পারেন। আর যদি রিস্কটা হলো ওনার এককভাবে উনি ক্ষমতাবান হয়ে ওঠেন। সমস্যাটা অন্য জায়গায়। সেটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দুই অঙ্গের প্রধান হওয়ার কারণে তৃতীয় অঙ্গের উপরও ওনার প্রভাব থাকে। আলটিমেটলি বাংলাদেশের সংবিধান, এখন যে বিদ্যমান সংবিধানে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা, তাতে তিনি আসলে রাষ্ট্রপতিও, কারণ রাষ্ট্রপতিকে সব কাজ তাকে দিয়ে করতে হয়। অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, মানে সংবিধান প্রধানমন্ত্রীকে যে ক্ষমতাটা দিয়েছে এটা ঈশ্বরের পরে। তো ওই কারণেই এই ডিবেটটা হয়। বাংলাদেশের সমস্যাটা হলো, মূল ডিবেটটা হয় পরিবারতন্ত্রের কারণে। যেহেতু আমরা দেখেছি বছরের পর বছর ধরে এই একজন ব্যক্তি, তিনি একটি বিশেষ পরিবারের এবং বিশেষ দলের প্রধান হওয়ার কারণে এই প্রিভিলেজটা পান, যে কারণে দলের নতুন নেতৃত্ব গড়ে ওঠে না। শেখ পরিবারের বাইরে থেকে কেউ আওয়ামী লীগের প্রেসিডেন্ট হবে, এখন পর্যন্ত খালেদা জিয়া, তারেক রহমানের বাইরে বিএনপির কেউ চেয়ারপারসন হবে, এইটা ওনারাও, রবিউল ভাইরাও কল্পনা করেন কিনা জানি না। তো এইটা হচ্ছে মূল সমস্যা। আপনি যদি পরিবারতন্ত্রের বাইরে যেতে না পারেন, নতুন নেতৃত্ব গড়ে তুলবার একটা স্পেস তৈরি করে দিতে না পারেন, তখন কিন্তু ওই একই দলের দলীয় প্রধান, সরকার প্রধান এবং সংসদ নেতা হলে একই ব্যক্তি বারবার হওয়ার সুযোগটা থাকবে। যখন আপনি আটকে দেবেন, কিন্তু আমার মনে হয় না সংবিধানে এটা উল্লেখ করার দরকার আছে। সংবিধানে এখনো কিন্তু নাই যে একই লোক প্রধানমন্ত্রী হবেন, নাই। কিন্তু আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, দলের সংখ্যাগরিষ্ঠরা যদি চায়, জনগণের সংখ্যাগরিষ্ঠ, ডেমোক্রেসি তাই, ডেমোক্রেসি তাই, কিন্তু এটা হচ্ছে প্র্যাকটিসের বিষয়। প্র্যাকটিসের বিষয় এবং ইন্টেনশনটা কি। এখন আমাদের দেশে প্র্যাকটিসটা হয়ে গেছে যে দলের নেতাকর্মীরাও মনে করে শেখ হাসিনা ছাড়া কেউ আওয়ামী লীগের প্রধান হবে না, বিএনপিরাও মনে করে খালেদা জিয়া, তারেক রহমান ছাড়া কেউ পার্টির প্রধান হবেন না। এই যে মনে করা, দুই দলের দুই প্রধান নেত্রীর ক্ষেত্রে কিন্তু যুক্তি ওটাই ছিল, দলের ঐক্য ধরে রাখা। এখন তার ফলে কিন্তু প্রয়োজন আছে, নিশ্চয়ই প্রয়োজন আছে কিনা সেটা আবার একাডেমিক ডিসকাশন। যে এইটা হলো তো আপনি তো এই দুইটি পরিবারের বাইরে যেতে পারছেন না। যখন পরিবারের বাইরে যেতে পারছেন না, তখন আপনাদের নতুন লিডারশিপ তৈরি হচ্ছে না। তো রবিউল হয়তো কখনো প্রাইম মিনিস্টার হতে পারবে না যদি এই পরিবারতন্ত্রের বাইরে না যান। না, আপনি ঘরে ঘরে প্রধানমন্ত্রী বানিয়ে না। আমি একটু কথা বলতে চাচ্ছিলাম একটা জায়গা, শেষ করি না, ঠিক আছে। না, সেটা হলো যে এই রাষ্ট্রপতির ক্ষমতার কথা বলছেন, যে পার্লামেন্ট পদ্ধতির সরকার যেখানে থাকে এবং পৃথিবীর যেখানে যেখানে আছে, সেখানে রাষ্ট্রপতির ক্ষমতা আসলে নগণ্য থাকে। আপনি দেখবেন যে ভারতে রাষ্ট্রপতির খুব বেশি কোনো ক্ষমতা নেই। আপনি যেখানে ধরেন রাষ্ট্রপতি, আমরা বলি অনেক দেশে ধরেন ব্রিটেনের রানী বলা হয়, থাইল্যান্ডের রাজা বলা হয়, দেখবেন যে তারা কিন্তু কিছু আনুষ্ঠানিক কাজ করে মাত্র, কিন্তু তাদের এক্সিকিউটিভ পাওয়ারটা এরকম থাকে না। মনে রাখা দরকার, সরকার পার্লামেন্ট পদ্ধতিতে সরকারের শাসন বিভাগের কাজটাই তো করে সরকার, এবং তার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী, যার ফলে তাকে আপনাকে ক্ষমতা দিতেই হয়। আরেকটা কথা একটু বলবো, উনি বলছিলেন যে আমরা এনসিপিকে প্রতিদ্বন্দ্বী মনে করে নিচ্ছি কিনা বা বড় রাজনৈতিক দল হচ্ছে কিনা। আমি সেটা মিন করিনি। আমি বলছি এনসিপি এখনো রাজনৈতিক দল হবে, সেই জায়গায় মনোযোগী হওয়া উচিত। এখনো পর্যন্ত পরিপূর্ণ রাজনৈতিক দল তারা হয়নি। এক নাম্বার 2 হচ্ছে এনসিপির যে গুরুত্ব সরকারের মধ্যে দেখি, যে প্রভাব সরকারের মধ্যে দেখি, সেটা একটা অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ থাকার ক্ষেত্রে অন্তরায়, যেটা আমাদের দেশে যেহেতু অবিশ্বাস আছে, বিভাজন আছে, দলীয় সরকারের অধীনে ভালো নির্বাচন হয় না। কোনো সরকার যদি একটি বিশেষ রাজনৈতিক দলের প্রতি তার দুর্বলতা থাকে, সেটা নির্বাচনে প্রভাব ফেলে। ওই জায়গা থেকে আমরা বলছি যে এনসিপি রাজনৈতিক দল না হয়েও বা হতে চলেছে মাত্র, সেটাও যদি আমি বিবেচনা করি, তার প্রভাব সরকারে যেভাবে আছে সেইটা গণতন্ত্র, নির্বাচন, ভোটাধিকারের ক্ষেত্রে অন্তরায় হলেও হতে পারে। জি, অনেক ধন্যবাদ জনাব শেখ রবিউল আলম, অনেক ধন্যবাদ জনাব আমিন আল রশিদ, যারা অনুষ্ঠান শুরু থেকে দেখছিলেন বা পরে যুক্ত হয়েছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 7টায়, আর এই অনুষ্ঠানে ফিরে আসবো আগামীকাল রাত 9টায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।